সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট দেবব্রত পান্ডে, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতেছি। আপনারা আসলে যে পেজটি থেকে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে কনফিডেন্স ল একাডেমির ফেসবুক পেজ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা আপনি একজন বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ অর্থাৎ আইনজীবী তালিকাভুক্তির যে প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষার একজন পরীক্ষার্থী হন অথবা আপনি আইন জানতে আগ্রহী হন, আপনি আমাদের এই পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এবং লাইক করে রাখতে পারেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার যে পরীক্ষার যে প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম, প্রথম বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। আজকে আমরা দ্বিতীয় বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার যে প্রিলিমিনারি যে প্রশ্ন, সেই প্রশ্নটা আসলে বিশ্লেষণ করব এবং কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক্স শেয়ার করব। তো আপনারা সাথেই থাকবেন আশা করি। দেখুন, যে কোনো পরীক্ষার হল মানেই হচ্ছে আপনার টেম্পারমেন্ট, আপনি কতটুকুন ট্রিক্স টেকনিক্স আপনার ভিতরে আছে এবং আপনি কতটুকুন ধৈর্য বা টেম্পার মেনটেন করতে পারেন পরীক্ষার হলে, সেটাই আপনার সফলতা এনে দিবে। তো এখানে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল, দ্বিতীয় বাংলাদেশ বার কাউন্সিল যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল 2013 সালে, আজকে আমরা মূলত সেই প্রশ্নটার বিশ্লেষণ করতেছি। এবং এখানে আমরা যেটা বলে আসছি যে অবশ্যই আপনি কিন্তু বার কাউন্সিল যে প্রিলিমিনারি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সাথে সাথে আপনি অবশ্যই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে প্রিলিমিনারি প্রশ্ন আছে, পরীক্ষার যে প্রশ্ন, সেটাও কিন্তু আপনি অবশ্যই পড়ে রাখবেন। অলরেডি আশা করা যাচ্ছে যে এপ্রিলে আপনাদের পরীক্ষা হতে পারে, অর্থাৎ আইনজীবী তালিকাভুক্তির অধস্তন আদালতের যে আইনজীবী তালিকাভুক্তির যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটি কিন্তু আগামী এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে। তবে পরীক্ষা যেদিনই হোক না কেন, আপনি যদি পরীক্ষার্থী হন, নিজেকে অবশ্যই এগিয়ে রাখার জন্য নিজের প্রস্তুতি 100% করে রাখবেন, পরীক্ষার তারিখের জন্য বসে থাকবেন না। তো এখন দেখেন, এখানে কিন্তু আমাদের যে প্রথম কোশ্চেনটা এখানে আছে, সেটা হচ্ছে মিন প্রফিট, অনেকে এটাকে মেজনি প্রফিট বা অনেক কিছু বলে থাকেন, বাট বেসিক্যালি এটার উচ্চারণটা হবে হচ্ছে মিন প্রফিট। বলতে আসলে বোঝায় একজন ব্যক্তি কর্তৃক কোনো সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তি উক্ত ব্যক্তির, আসলে এটা কোন ধরনের সম্পত্তি হতে হবে। আমাদের যে সিআরপিসি সেকশন 2-12 সাবসেকশন 12-তে মূলত এই মিন প্রফিটের কথাটা আছে এবং ওই সেকশনের হেডিংয়ে কিন্তু স্পষ্টভাবে আপনার বলা হয়েছে যে অন্যায় বা অবৈধ দখল হতে হবে। অর্থাৎ মূলত মিন প্রফিটটা হতে হয় আপনি যখন কোনো সম্পত্তি যদি অবৈধভাবে বা জোর করে অনুমতি না নিয়ে দখল করেন, সেই দখলের পরবর্তীতে আপনি যদি সেখানে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনার টাকা পয়সা খরচ করে থাকেন, সেটার থেকে যে প্রফিটটা মূলত আসে, সেইটা কিন্তু হচ্ছে এই মিন প্রফিটের মধ্যে যাবে না। এবং এই মিন প্রফিটের যে ডেফিনেশন আছে, সেটা হচ্ছে অন্যায়ভাবে দখল করলেন এবং অন্যায়ভাবে অন্য ব্যক্তির সম্পত্তি যে আপনি দখল করলেন, সেটাতে ওই ব্যক্তি স্বাভাবিকভাবে যে ইনকাম বা যে মুনাফা পেতে পারতো, সেটি কিন্তু উনিই কিন্তু পাবেন এবং এই ক্ষেত্রে যে প্রফিটটা হবে, এটাকে মূলত মিন প্রফিট বোঝাচ্ছে। তো এখন দেখেন যে এখানে আমার মূলত হচ্ছে অন্যায়ভাবে দখল হতে হবে, সেইভাবে আমার অপশনটা হয় কিন্তু অন্যায়ভাবে দখল আছে, এই কন্ডিশনটা থাকতে হবে। এবার আপনি একটু বাকি অপশনগুলো একটু খেয়াল করেন তো। অনুমতি নিয়ে দখল কি একটা আইনের গ্রাউন্ড বোঝায় না? অবশ্যই আইনের গ্রাউন্ড। বৈধ দখল এবং হচ্ছে আপনার আইনসঙ্গত দখল, দেখেন তিনটাই কিন্তু একই টাইপের অপশন। তার মানে একটা অপশন হচ্ছে আপনার একমাত্র বিপরীত অপশন, রাইট? এই জন্য কিন্তু এই অপশনটাই আপনার অ্যান্সার হবে। আচ্ছা, 2 নাম্বার যে প্রশ্নটি, এটি আমরা একটু দেখি। যে বলছে যে সিভিল প্রসিডিউর কোডের কত ধারায় রিস সাব জুডিস এর নীতিটা বর্ণিত আছে। দেখেন, সরাসরি সেকশন থেকে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। তো এখন এখানে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো যখন দেখি, তখন যে ধারাগুলো আর কি দেওয়া হয়, এইটা কিন্তু পাশাপাশি থাকে। একটু খেয়াল করেন, এখানে 10, 11, 12 এবং 9 ধারা দেওয়া আছে। আমরা এর আগের ভিডিওতে যে বিশ্লেষণ করেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 9 ধারা দিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন ছিল। সেখানে কিন্তু আমার ছিল কি, যে দেওয়ানি মোকদ্দমা বলতে কি বোঝায়, সেটা আছে 9 ধারায়। 10 ধারায় মূলত আমার এই যে আজকে যে রেস সাব জুডিস, এটি আছে এবং 11 ধারা, এই কয়েকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ধারা। এবং এখানে 11 ধারায় হচ্ছে আপনার রেস জুডিকাটা আছে এবং 12 ধারায় হচ্ছে আপনি আসলে মূলত বার টু ফার্দার সুইট, মানে পরবর্তীতে আপনার পুনরায় মোকদ্দমা করার ক্ষেত্রে যে বার বা বাধাটি আছে। তার মানে আমার কিন্তু এই অপশনটা 10, মানে গ নাম্বার অপশনটা। 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, যে নিম্নের
কোন আদালত ডিক্রি জারি করতে পারেন, নিম্নের কোন আদালত ডিক্রি জারি করতে পারেন? এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সেখানে কিন্তু আমরা জানি যে ডিক্রি জারি করতে পারেন একটা বিচারিক আদালত বা ডিক্রি প্রদানকারী আদালত। গতকালকে আমরা দেখেছি নর্মালি ডিক্রি জারির আবেদনটা কিন্তু আপনার যে আদালত ডিক্রিটা বা বিচারিক আদালত যে রায়টা প্রদান করেছে সেই আদালতেই কিন্তু দায়ের করতে হয়। তো নর্মালি এখানে যে বাকি অপশনগুলো আছে দেখেন, আপিল আদালত, রিভিশন আদালত, সেম টাইপের কোশ্চেন মানে অপশন কিন্তু, এবং এমন শ্রেণীর অন্য যে কোনো আদালত, তার মানে এইটারই বোঝাচ্ছে আপিল আদালত, রিভিশন আদালত নাকি একই শ্রেণীর অন্য কোনো আদালত। তার মানে এই একটা অপশন কিন্তু আপনার ব্যতিক্রমী আছে যে ডিক্রি প্রদানকারী আদালত। 4 নম্বর কোশ্চেনটা একটু আমরা দেখি কাইন্ডলি। এখানে কিন্তু বলছে কি যে একজন অতিরিক্ত জেলা জজ কর্তৃক প্রচারিত আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে সাধারণত রিভিশন কোথায় দায়ের করব? ঠিক আছে, এটা দেখেন আমাদের প্রিভিয়াস যে কোশ্চেন, আমরা ফার্স্ট বার কাউন্সিল যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে ওখানে কিন্তু এটা রিপিট কোশ্চেন ছিল। তার মানে এখানে বলছে যে একজন অতিরিক্ত জেলা জজ যদি কোনো আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে আমি যে রিভিশনটা করব সেটা কোথায় করব? আসলে আমাদের জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ আমাদের সেকশন 115-তে আছে। এই আদালত যদি কোনো এই আদালতের থেকে আপনি রিভিশন করতে গেলে অবশ্যই আপনাকে হাইকোর্ট বিভাগে করতে হবে। তার মানে বাদ বাকি অপশনগুলো কিন্তু হওয়ার সুযোগই নেই। এখানে জেলা জজ আদালত আছে, প্রশ্নই আসে না। বিভাগীয় জেলা জজ, দেখেন দুইটা অপশন কিন্তু এমনিই বাদ হয়ে যায়, জেলা জজ আদালত এবং বিভাগীয় জেলা জজ আদালত। আরেকটা আছে আপিল আদালত, আপিল আদালতে আছে রিভিশনের কোনো প্রশ্নই আসে না। 3টা অপশন কিন্তু অটোমেটিক্যালি বাদ যায়, একটা অপশন জীবিত থাকে হাইকোর্ট বিভাগ। 5 নম্বর কোশ্চেনটা একটু দেখি যে জেলা জজের যে আপিল এখতিয়ার বলে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? এইটা মূলত একটু কোশ্চেনটার মধ্যে একটু প্যাচ আছে, এটা রিভিশন হবে মানে রিভিশন বোঝাইছে। এখন দেখেন বলছে যে জেলা জজের আপিল এখতিয়ার বলে, এটা কিন্তু জেলা জজের আদি এখতিয়ার বলে নাই, এটা হচ্ছে আপিল এখতিয়ার। অর্থাৎ বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আপনি মনে করেন কোনো কি করলো যে সহকারী জজ আদালত কোনো একটা মামলার কি করছে ডিক্রি দিছে, আপনি স্বভাবত সহকারী জজের এই অ্যাসিস্ট্যান্ট জজের এই ডিক্রির এগেনস্টে আপনি আপিল করবেন কোথায়? আপনি আপিল করবেন হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কাছে, ঠিক আছে, অর্থাৎ জেলা জজের কাছে। এখন জেলা জজ পুনরায় আবার ওই আপনি যে আপিলটা করলেন ওই অধস্তন যে ম্যাজিস্ট্রেট আদালত যে রায় দিয়েছিল সেটা কি করলো? বহাল রাখলো। তখন আপনি এই রায়ের বিরুদ্ধে অলরেডি কিন্তু আপনি কি করে ফেলেছেন, অ্যাসিস্ট্যান্ট জাজের আদেশের বিরুদ্ধে আপনি কিন্তু কি করে আপিল করেছেন ডিস্ট্রিক্ট জাজের কাছে, ডিস্ট্রিক্ট জাজ ওটা বহাল রাখছে। এখন আপনি আবার প্রতিকার চান, সেক্ষেত্রে আমাদের কিন্তু সিপিসিতে সেকেন্ড আপিলের কোনো বিধান নেই, কিন্তু পরবর্তীতে আপনি এই ডিস্ট্রিক্ট জাজের আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করতে পারবেন হাইকোর্টে। মূলত এই যে 5 নম্বর কোশ্চেনটা এইটাই বোঝানো হয়েছে। তার মানে কিন্তু আপনি রিভিশন করতে পারবেন, রেফারেন্সের তো কোনো সুযোগ নেই, এবং রিভিউও তো জানি আমরা রিভিউ করতে সেম কোর্টে, আর আপিল তো হচ্ছেই না, কারণ আমাদের সেকেন্ড আপিলে কিন্তু অপশন নাই। তার মানে এই একটা অপশনই কিন্তু হয় দেখেন রিভিশন। পরবর্তীতে আমরা আসি যে এখানে যে 6 নম্বর প্রশ্নটা আছে কি বলছে যে আদি এখতিয়ার সম্পন্ন কোনো আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার। মূল কথা হচ্ছে যে আমাদের সেকশন 96-এ যে বিধানটা আছে এখানে বলছে যে আদি এখতিয়ার সম্পন্ন আদালতে সেকশন 96-এর সাবসেকশন 1-এ আছে যে আদি এখতিয়ার সম্পন্ন আদালতের কোনো একতরফা ডিক্রির বিরুদ্ধে আপনার সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে আপনি আপিল দায়ের করতে পারবেন। এইখানে 4টা জিনিস আছে, আপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশন। তার মানে হচ্ছে আপনি একটা বলছে এক্সপার্টি ডিক্রি, এর বিরুদ্ধে আপনার প্রতিকার, এটা সহজ বিষয় আপিল, বাদ বাকি কিন্তু অপশনগুলো হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এরপরে দেখেন 7 নম্বর কোশ্চেনটা, এখানে বলছে যে কোনো রিভিউ দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিউ দরখাস্তটা কি হয়েছে? নামঞ্জুর হয়েছে, এর বিরুদ্ধে প্রতিকার কি? এইটা হচ্ছে একটু জটিল, খুবই জটিল কোশ্চেন, অনেকে না বুঝলে পরে বেসিক ভালো না থাকলে কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন না। এটা মূলত হচ্ছে আমাদের রিভিশনের যে ইয়েটা রিভিউর যে অর্ডারটা আছে, অর্ডার 47 দেখতে পাচ্ছেন যে এইখানে মূলত একটা জিনিস, আপনি রিভিউর একটা দরখাস্ত করছেন, রিভিউর দরখাস্ত করলে পরে এই একটা জায়গায় আছে যেখানে দরখাস্ত মঞ্জুর করলে আপিল করতে পারে বিরোধী পক্ষ, অর্থাৎ রিভিউর দরখাস্ত যদি মঞ্জুর হয় তখন বিপরীত যে সংক্ষুব্ধ পক্ষ সেই পক্ষ কি করতে পারে, এই সংক্ষুব্ধ পক্ষ আপনার কি করতে পারে, আপিল করতে পারে। কিন্তু আপনি হচ্ছে রিভিউ করেছেন, আপনি রিভিউর দরখাস্ত দায়ের করেছেন, এটা না মঞ্জুর হয়েছে, এখানে আপনি ক্ষতিগ্রস্ত পক্ষ এবং আপনি কিন্তু এখানে আপিল করতে পারবেন না। এই একটা জিনিস, সেখানে কিন্তু আপনাকে রিভিশন করতে হবে, অর্থাৎ এই রিভিউ থেকে এটা তখন ডাইভার্ট হয়ে কি হবে, রিভিউ থেকে রিভিশনে চলে যাবে তখন, ঠিক আছে, রিভিউ থেকে রিভিশনে চলে যাবে। মানে অর্ডার 47 থেকে সেকশন
115 অর্থাৎ 115-তে কনভার্ট করবে। তার মানে এটা কিন্তু রিভিশন হবে, এটা পিওর একটা বেসিক জায়গা কিন্তু। 8 নম্বর কোশ্চেন দেখেন, বলছে যে 7 লক্ষ টাকা, অপশনটা হচ্ছে 7 লক্ষ টাকা মূল্যমানের একটি মামলায় আরজি খারিজের দরখাস্ত প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে কোথায়? এখানে একটু বুঝতে হবে, এখানে হচ্ছে 7 লক্ষ টাকা মূল্যমানের একটি মামলায় আরজি খারিজের দরখাস্ত, আপনি আরজি খারিজের দরখাস্ত দিয়েছিলেন, তার মানে কি অবশ্যই আপনি বিবাদী পক্ষ, এটা প্রত্যাখ্যান করছে, এখন আপনি রিভিশন করবেন, কোথায় যাবেন? মূলত হচ্ছে আপনি 7 লক্ষ টাকা মূল্যমান হচ্ছে একটা সহকারী জজ আদালত, এইটার বিরুদ্ধে আপনি যখন কি করবেন যে রিভিশন করবেন, আমরা জানি সহকারী জজের রায় বা আদেশের বিরুদ্ধে আপনি যদি রিভিশনের কোথাও কোনো অপশন থাকে, আপনি সেটা কোথায় যাবেন? এটা কিন্তু আদেশ, আপিল অযোগ্য আদেশ, রাইট? এটা কিন্তু কোনো ডিক্রি না, আপিল অযোগ্য আদেশ, ডিক্রি বা রায় না, এটা কিন্তু আপিল অযোগ্য একটা আদেশ। যার কারণে আপিল অযোগ্য আদেশ হলে আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজও যদি কোনো আপিল অযোগ্য আদেশ দেন, সেই আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হয় আমাদের জেলা জজ আদালতে। এবং দেখেন এখানে দুটো সমপর্যায়ের কোর্ট, প্রায় আচ্ছা আপিল এবং হাইকোর্ট বিভাগ, সরি সমপর্যায় কেন বলছি, মানে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, সেখানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এই দুটো অপশন কিন্তু অটোমেটিক্যালি বাদ যায় এবং বিভাগীয় জজ আদালতও বাদ, রাইট? তো এই হচ্ছে বিষয়। দেখেন পরবর্তী কোশ্চেনটা একটু যাই, সেখানে বলছে যে প্লিডিং সংশোধন করা যায়, এটা আমাদের প্রিভিয়াস প্রথম যে বার কাউন্সিল এক্সাম হয়েছিল সেখান থেকে মূলত প্রিভিয়াস এর একটা কোশ্চেন, প্লিডিং যে কোনো পর্যায়ে, প্রসিডিংসের যে কোনো পর্যায়ে সংশোধন করা যায়, ঠিক আছে? তার মানে বাদ বাকি অপশনগুলো হচ্ছে না। 10 নম্বর কোশ্চেনটা আসেন যে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এখন এই ক্ষেত্রে এই যে ব্যর্থ হয়েছে, এখানে কোর্ট কি আদেশ দিতে পারে? এটা আমরা জানি যে রিজেকশন অফ প্লেন্ট, আমাদের যে অর্ডার 7 রুল 11-এ 4টা গ্রাউন্ড আছে, তার মধ্যে হচ্ছে এই একটি গ্রাউন্ড যেখানে হচ্ছে আপনি প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করে আপনার কিন্তু মামলাটা করা উচিত ছিল, আপনি করতে পারেন না, এটা কিন্তু আরজিটা নাকচ, রিজেকশন করে দেবে বা রিজেক্ট করে দেবে, আরজি নাকচ, অর্থাৎ এই প্রেরণ, ফেরত, আরজি অস্বীকার এগুলো কিন্তু হবে না, ঠিক আছে? 11 নম্বরে যাই, এখানে বলছে যে একটি মামলার মূল্যমান সংশোধনের সর্বাধিক সময়কাল, মূলত হচ্ছে এই কোশ্চেনটারই একটা কিন্তু এখানে আমাদের এইখানে এই আরজি নাকচটা হলেও আপনি সাধারণত প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার পুনরায় সরবরাহ করার জন্য কোর্ট আমাদের একটা সময় দেন, মূল্যমান বা দেখা গেল আরজির স্ট্যাম্প, এইগুলা যদি আমি সঠিকভাবে না করি, কোর্ট আমাকে একটা বিকল্প সময় দেন, 21 দিনের মধ্যে সংশোধনের একটা সময় দেন, অপশন খ। কিন্তু অন্য অপশনগুলো একটু টেস্ট করি, দেখেন 7 দিনের অপশন 2-3টা জায়গায় আছে, অর্থাৎ হচ্ছে রায় প্রকাশের জন্য 7 দিন রাখে, তারপর হচ্ছে আপনার ইয়েতের ক্ষেত্রে ওই যে ইনজাংশনের ক্ষেত্রে যখন দুই পক্ষকে শুনানি করবে এই ক্ষেত্রে 7 দিনের একটি বিধান আছে এবং 14 দিনের বিধান নিগত হয়, এবং আপনার 30 দিন আছে সমনের ক্ষেত্রে একটা 30 দিনের বিধান আছে সহ, আর কয়েকটা 3-4টা জায়গায় হচ্ছে দেওয়ানি কার্যবিধি 30 দিনের বিধান আছে। তো এই অপশনগুলো কিন্তু থাকছে না, আপনার 21 দিনের এই সময়টা কিন্তু মূলত অ্যান্সার। 12 নম্বরে বলছে যে একটা আরজির সত্যাখ্যানে স্বাক্ষর করবে কে? দেখেন এই প্রশ্নটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু অ্যানালাইসিসে পড়েছি, সেটা হচ্ছে যে একটি আরজি সত্যাখ্যান বা ভেরিফিকেশন স্বাক্ষর করবে কে? অবশ্যই আরজি, যেহেতু আরজির সত্যাখ্যানে স্বাক্ষর করবে হচ্ছে বাদী, তো এখানে বাদীর উকিল তো সত্যাখ্যানে স্বাক্ষর করতে পারবে না, বিবাদীর উকিলও করবে না, দুটো অপশন কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যায়, বাদ হয়ে যায়। আর এখানে আছে বিবাদী আর বাদী, একটু খেয়াল করেন তো, বিবাদী এবং বাদী, এখানে এই বিবাদী এবং হচ্ছে বাদী, এখন এখানে বলছে আরজি, আসলে আরজির সাথে সম্পর্কটা কার? আরজির সাথে সম্পর্কটা হচ্ছে একজন বাদীর, যার কারণে এই সত্যাখ্যান করবে বাদী, এই বিবাদী কিন্তু হবে না, 3টা অপশনে কিন্তু বাদ যায়, বাদীর উকিল, বিবাদীর উকিল এবং হচ্ছে বিবাদী, একটা থাকে মাত্র বাদী। 13 নম্বর কোশ্চেনটা আসি, একটা আরজিতে বিবৃত অভিযোগ সমূহ বিবাদীর লিখিত জবাব, একটা আরজিতে অভিযোগে সমূহ বিবাদীর লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে পরে সেটা বিবাদীর ক্ষেত্রে কি হবে? এটা দেখেন আমাদের প্রথম যে ফার্স্ট বার কাউন্সিল ছিল সেইখানে প্রিভিয়াস, আমাদের 9th বিজিএস যেটা ছিল সেখানে প্রিভিয়াস, মূলত হচ্ছে বিবাদীর লিখিত জবাবে কোনো কিছু যেটা অস্বীকার করবে না সেটাই তো উনি আরজির সাথে সেটা স্বীকার করে নিলেন, মূলত এটা স্বীকৃতি, ডেনিয়াল, এটা হচ্ছে আমাদের অর্ডার 8 রুল 5-এ বলা আছে, এবং অস্বীকার যে করতে হবে এটা আমাদের রুল 3-তে বলা আছে, রাইট? তার মানে এটা কিন্তু স্বীকৃতি বলে গণ্য হবে, নট স্বীকারোক্তি, উপস্থাপন, বর্জন, এই অপশনগুলো একটাও কিন্তু থাকতেছি না।
এবার একটু আসেন, দেখেন 14 নম্বর কোশ্চেনটা কি আছে। বলছে যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময় লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মামলাটি কি হবে। দেখেন, বিবাদী হচ্ছে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট দাখিল করবে। এখন আদালত যে নির্ধারিত সময় দিছিল সেই সময়ের মধ্যে উনি ব্যর্থ হয়েছেন, তাহলে এই ক্ষেত্রে কি হবে, বিবাদীর অনুপস্থিতি গণ্য হবে এবং একতরফা যে নিষ্পত্তি আছে বা এক্সপার্টি প্রসিডিংস এইটা হবে। কিন্তু খারিজ হয়েছে বাদী যে ক্ষেত্রে কোনো স্টেপ না নেবে তখন হচ্ছে বাদীর ক্ষেত্রে খারিজ এবং বিবাদীর ক্ষেত্রে হচ্ছে এক্সপার্টি হয় এবং ডিক্রি হবে, বাট সেটা একতরফা নিষ্পত্তি হয়ে ডিক্রি হবে, বাদীর প্রমাণ করতে হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু এই জন্য ঘ অপশনটাও হবে না এবং দোতরফা নিষ্পত্তিতে তো বিবাদী নাই, দোতরফা নিষ্পত্তি হওয়ার কি কোনো সুযোগ আছে, নাই। অতএব এই জন্যই আপনার কি হবে, একতরফা নিষ্পত্তি হবে, বাদ বাকি অপশনগুলো কিন্তু হচ্ছে না। আপনি এবার একটু 15 নম্বরের কোশ্চেনটা আমরা আসি, যে বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিলের জন্য সর্বোচ্চ কতদিন সময় পান। এটা দেখেন আমাদের 12th BGS প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। তো এখানে বিবাদী পক্ষ লিখিত জবাব দাখিলের ক্ষেত্রে মূলত এখানে 2 আর যে 3 মাস, এই যে দুটো অপশন আছে না, এই দুটো অপশনের মধ্যে কনফিউশন, কারণ 4 মাসের কোনো সময় টোটাল সিপিসিতে কোথাও নাই। 4 মাসের যে কোনো সময় এটা টোটাল সিপিসিতে কোথাও নাই। 6 মাসের মধ্যে এরকমও সময় 6 মাসের মধ্যে কোনো কিছু নেই, বরঞ্চ আপনি যদি ইনজাংশন বা ওই ক্ষেত্রে যদি কোনো কোর্টের আদেশ মানতে বা ক্ষতিপূরণ এই জিনিসগুলো কিছু কিছু ম্যাটার আছে, মালক্রোকের আদেশ হয়, সেইখানে আছে 6 মাস পর্যন্ত একটা বিধান আছে, আপনাকে দেওয়ানি জেলে কারাগারে আটকে রাখার একটা বিধান আছে মূলত। তাহলে এই দুটো অপশন কিন্তু থাকতেছে না, এই অপশন খ 3 মাস এবং 2 মাস। এখানে দেখেন যে লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় যদি আপনি জেনারেল পার্টি হন, প্রাইভেট পার্টি, সেই ক্ষেত্রে আপনার 2 মাস সময় দেবে সবার ক্ষেত্রে। আর যদি সরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে একটা বিধান আছে যে সরকারকে একটা নোটিশ দিয়ে যদি মামলা করেন তাহলে সরকার লিখিত জবাব দাখিলের জন্য 2 মাসের সময় পাবে, আর যদি নোটিশ না দেন তাহলে সরকার 3 মাসের সময় পাবে। তার মানে এই সময়টাও কিন্তু হচ্ছে না, আপনি এখানে অপশনটা হচ্ছে 2 মাসের মধ্যে লিখিত জবাব দাখিল করার সর্বোচ্চ সময়। 16 নম্বর কোশ্চেনে আসি, আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে কি বললো যে আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বে ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে। দেখেন, একটা মামলায় কি হয়েছে, রায় হয়েছে, একটি বললাম যে আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে, তার মানে রায় হয়েছে, এখন আপনি কি করবেন, আপিল হবে অটোমেটিক্যালি, রাইট। এখন যে পক্ষ ওই রায়ে যার পক্ষে গিয়েছে তিনি তো জারি মোকদ্দমা করবেন, ঠিক না, জারি মোকদ্দমা দায়ের করবেন। এখন আপনি করবেন আপিল। আপনি যদি মনে করেন যে এই জারিটা বন্ধ থাকা উচিত বা ডিক্রি জারিটা স্থগিত রাখা উচিত, তাহলে আপনাকে আপিল, অবশ্যই আপনি আপিলকারী পার্টি, অথবা আপনাকেই কিন্তু ডিক্রি স্থগিতের আবেদন করতে হবে, যেটা আমাদের অর্ডার 45 এবং অর্ডার 41 রুল 5-এ আছে। আপনি এখানে 2টা কোর্টে করতে পারেন, হয় আপনি আপিল কোর্টে করতে পারেন অথবা সংশ্লিষ্ট যে আদালত রায় প্রচার করেছে সেই আদালতেও করতে পারেন, ঠিক আছে। তো এইখানে ডিক্রির বিরুদ্ধে আপিলের দায়েরের পূর্বেই ডিক্রি স্থগিতের, এখন এখানে আপনি আপিল দায়েরের পূর্বে যখন ডিক্রি স্থগিতের আবেদনটা করবেন সেক্ষেত্রে আপনাকে ওই আপিল দায়েরের পূর্ববর্তী সময় ডিক্রি প্রচারকারী আদালতে এই আবেদনটা মূলত করতে হবে, যেটা আমাদের অর্ডার 41 রুল 5 রুল 2-তে আছে, ঠিক আছে। এরপরে দেখেন যে আমাদের পরবর্তী কোশ্চেনটা বলছে যে প্রত্যেকটি আপিল মেমোতে আপনি করবেন কি, প্রত্যেকটি আপিল মেমোতে স্বাক্ষর করবে কি। দেখেন, আপিল মেমোতে মানে হচ্ছে আপনি যখন প্রথম মামলায় আপনি কন্টেস্ট করেছিলেন তখন আপনার ওকালতনামা জমা দিয়েছিলেন, আর যে বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ দুইজনই, এবার যে কোনো পক্ষের বিরুদ্ধে রায়টা গিয়েছে সেই পক্ষ মূলত সংক্ষিপ্ত আপিল দায়ের করবেন। এখানে কিন্তু আপনার পুনরায় আবার ওকালতনামা লাগবে, এখানে পুনরায় আপনার হচ্ছে আবেদন করা লাগবে কোর্টে আপিল করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যিনি আপিলকারী পার্টি হবেন তিনি বা তার উকিল কিন্তু এটাতে কি করবেন, স্বাক্ষর করবেন। তার মানে যিনি নরমালি সংক্ষুব্ধ পক্ষ হবেন এবং যিনি আপিলকারী হবেন তিনি কিন্তু আপনি এই মেমোতে স্বাক্ষর করতে হবে। এখন দেখেন, এটা আমাদের অর্ডার 41 রুল 1-এ আছে, মেমোরেন্ডাম অফ আপিলের ক্ষেত্রে। আপনি একটু কাইন্ডলি অপশনগুলো টেস্ট করেন যে এখানে অপশনগুলো কেমন আছে। দেখেন, এখানে আপিলকারী এবং রেসপন্ডেন্ট, ভাই আপনি যিনি আপিল করতেছেন আবার রেসপন্ডেন্ট, সেখানে তো স্বাক্ষর করার প্রশ্নই আসে না, কারণ তারা তো বিরোধী পক্ষ। উকিল এবং রেসপন্ডেন্ট, দেখেন অপশনগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে আপনি এই অপশনগুলোতে এমনিতেই হয় না। উকিল এবং রেসপন্ডেন্ট, কার উকিল কে রেসপন্ডেন্ট, রেসপন্ডেন্ট কেন স্বাক্ষর করবেন, রেসপন্ডেন্ট তো আপিল করেন নাই, ঠিক আছে। এবং
আপিলকারী এবং তার উকিল, এখানে দুইজনের স্বাক্ষর লাগে না, এখানে একজন স্বাক্ষর করলেই হচ্ছে, মানে যে কোনো একজন, আপিলকারী বা তার উকিল, ঠিক আছে। তার মানে আপনার এই খ নাম্বার অপশনটাই কিন্তু মূলত হচ্ছে আপনার অ্যান্সার। 18 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে বলছে যে সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যর্পণ বিষয়ে কোনো আদেশ হলে সেটি কি হবে, আসলে সেটা কি একটি আদেশ হবে, রিভিউ মানে নাকি ডিক্রি হবে বা রায় হবে। দেখেন এটা আমাদের হচ্ছে সিপিসির যে মূল সংজ্ঞার সেকশন 2 এবং সাবসেকশন 2তে কিন্তু এখানে আমাদের যে ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে ওইখানে কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে ডিক্রি আসলে কোনগুলাকে বোঝাবে, এবং সেখানে আরও দুইটা বিষয় ইনক্লুড করা হয়েছিল, সেটা হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট এবং হচ্ছে আপনার রেস্টিটিউশন, অর্থাৎ সম্পত্তি যে প্রত্যর্পণ এটাও কিন্তু ডিক্রি বলে গণ্য হবে, সেই জন্য এই অপশনটা কিন্তু ডিক্রি, বাদ বাকি যা আদেশ, রিভিউ, রায় এগুলো কিন্তু হবে না, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেনটা আসছে যে কোনো পক্ষ কর্তৃক সেট অফ দাবি করা যেতে পারে কোন মোকদ্দমা বা মামলায়। দেখেন এটা আমাদের 10th BGS, এটা কিন্তু রিপিট কোশ্চেন ছিল। দেখেন সেট অফটা করা হয় মূলতই অর্ডার 8 রুল 6-এ বলা আছে সেট অফের কথা, মূলতই করা হয়েছে অর্থের মোকদ্দমা বা অর্থের মামলায়। এখানে হচ্ছে সেট অফটা কি আগে আপনাকে একটু বুঝতে হবে। সেট অফটা হচ্ছে আপনি কোনো একটা মোকদ্দমায় আপনি কন্টেস্ট করতে যাচ্ছেন, এই কন্টেস্ট করতে গেলে আপনি যে মূলত যার বিরুদ্ধে কন্টেস্টটা করতে যাচ্ছেন ওনার এগেনস্টে আপনার কোনো একটা সময় কোনো একটা মামলার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে আপনার একটা অর্থের পাওনা আছে, আইনগতভাবে বৈধ, যেটি আপনি ওনার কাছ থেকে আদায় বা দাবি করার অধিকারী, আপনি বা আপনার প্রতিনিধি। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে সেট অফের দাবি করতে পারেন। দেখেন আপনার বিরুদ্ধে 10,000 টাকা একটা মোকদ্দমা করা হয়েছে, আপনি অলরেডি 5,000 টাকা ওনার কাছ থেকে কি পান, সেই ক্ষেত্রে আপনি এই সেট অফের আবেদনটা হচ্ছে করতে পারেন, রাইট। সেই ক্ষেত্রে আপনি এই সেট অফের আবেদনটা করতে পারেন। তাহলে এটা হচ্ছে একমাত্র অর্থের মোকদ্দমা হয়। এই সেট অফের আবেদনটা কখনো কোনো সত্যের মোকদ্দমা, নিষেধাজ্ঞার মোকদ্দমা, বন্টনের মোকদ্দমা হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তো এই হচ্ছে মূলত আমাদের যে সেকেন্ড বার কাউন্সিল যে প্রিলিমিনারি প্রশ্নটা ছিল সেটি বিশ্লেষণ করলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা সময় আপনারা ইম্পর্টেন্ট ভিডিও পেতে পারেন এবং আমার সঙ্গেই থাকবেন, এই পেজের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটা অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন, যাতে আপনি পরবর্তীতে ভালোভাবে ভিডিওগুলো পেতে পারেন। আপনি আইনের পরীক্ষার্থী হলে পরে, মানে অ্যাডভোকেটশিপ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষার্থী বা আপনি আইন জানতে আগ্রহী হলে পরে অবশ্যই পেজটি লাইক, ফলো দিয়ে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ সে পর্যন্ত সকলকে, সবাই সুস্থ থাকুন।